अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আমি সুষমার অক্ষম বাবা। ও যত অপরাধী করে থাকুক, কাউকে কোনো সম্মান না দিয়ে থাকুক, কিন্তু আমি নিজের মেয়ের নষ্ট হয়ে যাওয়া জীবনের নাটকটা দেখতে পারবো না। হ্যাঁ, যদিও আমি জানি যে এই বাড়িটা বেচবার আমার কোনো অধিকার নেই। জ্যোতি দিনরাত পরিশ্রমের ফলেই এই বাড়িটার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধু জ্যোতিরই আছে। কিন্তু আমি সত্যটাও জানি, জ্যোতি যদি এই ব্যাপারটা জানতে পারে তাহলে ও এই কাজ করবে। সেই জন্য আমি বলছি, এই একটাই উপায় আছে আমাদের, আর কোনো রাস্তা তো আমি দেখতে পাচ্ছি না চোখের সামনে। কিন্তু বাবা, বাড়িকে একদিনের মধ্যে বিক্রি করা সম্ভব? যদি আজ থেকে আমরা চেষ্টা করি তাহলে টাকা আস্তে আস্তে 1-2 মাস তো লেগেই যাবে। আর সুষমার কথা মতো আমাদের চিকিৎসা যত তাড়াতাড়ি সম্ভব শুরু করে দিতে হবে, বুঝলে? আমাদের কাছে সময় নেই বাবা। এতগুলো টাকা দরকার, এতগুলো টাকা চাই, আর সেটাও এত কম সময়। কোথা থেকে আনবো আমরা? আমাদের তো কেউ জানাশোনাও নেই যে আমাদেরকে। এখন তো একটাই রাস্তা আছে, এই সাহায্যটা একমাত্র জ্যোতিই করতে পারে। আরে ওর শ্বশুর বাড়ি তো কোটিপতি। জ্যোতি ও শ্বশুর বাড়ি থেকে টাকা পয়সা চাইবে না, আর জ্যোতি নিজের অবস্থাও আমাদেরই মতো। 50,000 টাকা ওর কাছে অনেক টাকা। আরে কমল, তুই শোন, এখানে কারোর প্রাণ চলে যাচ্ছে আর এই কোটিপতি কি জলে ধুয়ে খাবে? এরকম টাকার দরকার কি? আর বাবা, আমরা তো ওদের কাছে ধার চাইবো, আমরা তো ওদের কাছে এমনি চাইছি না। আরে বাবা, টাকা তো এমনিতে রোদ্দুর আর ছায়ার মতো, এমনি এমনি আসে আবার এমনি এমনি চলে যায়। কিন্তু যদি কোনো অঘটন ঘটে যায় তাহলে তখন আমাদের কষ্টের সীমা থাকবে না, আমরা তখন নিজেরাই দোষী হব। জ্যোতি দিদি এই কথাটা জানতে পারলে হয়তো কোনো সাহায্য করতে পারে। ঈশ্বর না করুক, যদি ঠাকুমার ভয়টাই সত্যি হয় তাহলে পরে দিদিরও খারাপ লাগবে, অভিযোগ করবে হয়তো যে এই কথাটা ওকে আমরা আগে কেন বলিনি। মনে আছে সেই সময়ের কথা, যখন সুষমার শরীর খারাপ হতো, আরে ওই একটু একটু জ্বর আসতো, তখন জ্যোতি কিরকম ব্যস্ত হয়ে উঠতো। আর এখন জ্যোতি আর সুষমার মধ্যে যাই থাক না কেন, সুষমার যখন এরকম একটা অবস্থা, তখন জ্যোতিকে আমাদের নিশ্চয়ই জানানো দরকার। আর এরপরে যাই হোক, ঈশ্বর সেটা সমাধান করবেন, উনিই ঠিক করে দেবেন। আরে আরে, ওখানে নয়, ডান দিকে যাও। এবার পূজা সোনা কিক মারবে। পূজা, বলটা একদম তোমার পায়ের সামনে আছে, ভালো করে শোনো। তোমার ডান দিকে গোল পোস্ট। এবার তোমার ডান পা দিয়ে কিক মারার চেষ্টা করো তো দেখি। আরে আরে আরে, মা তুমি এখানে? কি ব্যাপার মা? কি হয়েছে? মা কি হয়েছে? মা কি হয়েছে?
বলো মা, প্লিজ। কি হয়েছে? শান্ত হও তুমি আগে মা, বলো না আমাকে। মা কি হয়েছে? তুমি যখন থেকে এসেছো শুধু কেঁদেই যাচ্ছ। আমার কিন্তু সত্যি এবার খুব ভয় করছে। প্লিজ বলো না কি হয়েছে। বাড়িতে সব ঠিক আছে তো? বাবা, দীপু, সুধা, ঠাম্মি সবাই ঠিক আছে তো? এই সবাইকে ছাড়া আরো একজনও আছে, হয়তো ও আমাদের সঙ্গে থাকে না, কিন্তু আমাদের নিজস্ব। জ্যোতি, জানিস সুষমা খুব বিপদে পড়েছে। ব্রজ খুব অসুস্থ। যদি তাড়াতাড়ি চিকিৎসা না হয় তাহলে ওর জীবন। জীবনের সঙ্গে লড়াই করছে। এক একটা দিন কিভাবে কাটাচ্ছে। আর সুসময়ের সব দেখে খুব ভয় পেয়ে গেছে। এত অল্প বয়সে মেয়েটা আমার কি খারাপ সময় কাটাচ্ছে। এত অল্প বয়সে যদি সুষমা বিধবা। ওর মুখটা দেখে আমার ভীষণ কষ্ট হচ্ছে রে মা। স্বামীর অসুস্থতা, টাকা পয়সা নিয়ে ঝামেলা, সব একা একা সহ্য করছে। বাড়ির অবস্থা কি সেটা তো তুই জানিস। চাইলেও যে কিচ্ছু করার নেই মা। একমাত্র তুই আছিস যে সুষমাকে সাহায্য করতে পারিস। আমি তোমার পরিস্থিতি আর কষ্ট দুটোই বুঝতে পারছি মা। আমার পক্ষে যা সম্ভব আমি করব, কিন্তু কোনো কথা দিতে পারছি না তোমায়। প্লিজ তুমি আমাকে ভুল বুঝো না। ওই বাড়ির দায়িত্ব সামলাতে সামলাতে আমি কিভাবে চাকরি করছি সেটা শুধুমাত্র আমিই জানি। তা সত্ত্বেও আমি কোনো একটা রাস্তা বের করব। ব্যাস, তুমি শুধুমাত্র নিজেকে সামলাও প্লিজ। মা, 50,000 চাই ব্যাস। 50,000? তোর জন্য কোনো বড় ব্যাপার নয় রে মা। এখন তুই একমাত্র ভরসা। অনেক আশা নিয়ে এসেছি মা, তোকে মনে করিয়ে দেওয়ার দরকার নেই, কিন্তু তাও আমি বলবো যে সুষমাকে তুই মায়ের মতো দেখেছিস। বোঝে না ভুল করেছে, ভুল করে তোকে কষ্ট দিয়েছে, যার জন্য বাড়ি থেকে আমাদের থেকে দূর হয়ে গেছে। তার ফলটা বুঝতে পারছে। মা, আমি তোর কাছে সুষমার জন্য ভিক্ষে চাইতে এসেছি। ওকে একটু সাহায্য কর। আমরা সবাই অনেক চেষ্টা করেছি, এতগুলো টাকার জোগাড় করতে পারছি না রে। কিন্তু তুই যদি চাস তাহলে সাহায্য করতে পারবি। সবকিছু ভুলে গিয়ে ওকে একটু সাহায্য কর।
ওকে একটু সাহায্য কর, সাহায্য কর ওকে। কোথা থেকে পাবো আমি 50,000 টাকা? দয়াল আঙ্কেল। হ্যাঁ বলো, কি হয়েছে? চিন্তিত দেখাচ্ছে। আঙ্কেল, ওই আমার প্রভিডেন্ট ফান্ড থেকে আমার কিছু টাকা চাই আর্জেন্টলি। পেতে পারি তো আমি? হ্যাঁ, নিতেই পারো, কিন্তু পেপার ওয়ার্কসের একটু সময় তো লাগবেই। 1 সপ্তাহ লাগতে পারে। 1 সপ্তাহ? আঙ্কেল, আমার টাকাটার খুব দরকার, কিন্তু 1 সপ্তাহ আমি... দেখো, প্রভিডেন্ট ফান্ডের ব্যাপার আমার হাতে তো নেই এটা। হ্যাঁ, আমার দিক থেকে আমি তাড়াতাড়ি করব। যদি তোমার এত তাড়া থাকে তাহলে পঙ্কজের কাছ থেকে চেয়ে নাও, ও কখনো না করবে না। কি বলবো আমি পঙ্কজকে? কিসের জন্য এত টাকা লাগবে আমার? কি করে বলবো আমি যে আমার আরো একটা বোন আছে যে আমাকে জীবনের সব থেকে বড় আঘাতটা দিয়েছে? কি ব্যাপার জ্যোতি, কি ভাবছো? কিচ্ছু না দয়াল আঙ্কেল, ওই প্রভিডেন্ট ফান্ডের জন্য যা যা প্রসিডিওর আছে সেগুলো তাড়াতাড়ি শুরু করে দিন না প্লিজ। ঠিক আছে, আমি এখনই করে দিচ্ছি। থ্যাংক ইউ আঙ্কেল। ঠিক আছে, আমি এখন চলি। ডক্টর, একটু শুনুন। আপনি এখনো কিছু বললেন না যে ব্রজ এখন কেমন আছে? কি শুনতে চান আপনি? গতবারই আপনাকে বলেছিলাম যে সমস্ত টেস্ট আপনি করিয়ে রাখবেন, কিন্তু আপনি তো করাননি। এবার আপনিই বলুন যে আমি কি করব? যে মেডিসিনগুলো আমি লিখে দিয়েছিলাম সেগুলো আপনি টাইমলি দিচ্ছেন না ওনাকে। রোজ যেখানে এসে ওনার শরীরের এই অবস্থা দেখবো আমি? যদি সমস্ত টেস্ট না হয় তাহলে ওনার চিকিৎসা কি করে করব আমি? এসব কতদিন চলবে বলুন? আমি আপনাকে শেষবারের মতো বলছি, যদি আপনি এভাবেই দায়িত্বজ্ঞানহীনতার কাজ করতে থাকেন তাহলে যে কোনো মুহূর্তে একটা বড় অঘটন ঘটে যাবে। তখন আপনি পরে কিন্তু আমাকে এটা বলবেন না যে আমি আপনাকে কিছু বলিনি। এইভাবে দায়িত্বজ্ঞানহীনতার কাজ করলে কিন্তু ওনার প্রাণ আমি বাঁচাতে পারবো না। হ্যালো মা, টাকার কিছু ব্যবস্থা হলো? না রে মা, আমরা খুব চেষ্টা করেছি কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না রে মা। কি করব? এতগুলো টাকার ব্যাপার, আমাদের সব গয়না বিক্রি করেও তাহলেও এতগুলো টাকা জোগাড় করা যাবে না। কি হবে তাহলে মা? ব্রজুর অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, আর আজ ডক্টরও একই কথা বললো যে তাড়াতাড়ি চিকিৎসা না করলে। আমি কি করি বল? আমি তো জ্যোতির কাছেও চলে গেছিলাম সাহায্য চাইতে, কিন্তু ওই বা কি করবে বল? কোনো উপায় নেই। কি? তুমি জ্যোতির কাছে গেছিলে? আর ও চেষ্টা করছে? এত বড় বাড়ির বউ, এগুলো সব অজুহাত ওর। ও ভুলেও আমায় সাহায্য করবে না, আর ও তো খুশি হবে যদি ব্রজুর
আজ ওর জন্য আমার এই অবস্থা হয়েছে। প্রতিটা দিন খারাপ যাচ্ছে আমার। তোমার ওর কাছে সাহায্য চাওয়া উচিত হয়নি মা। দেখ সুষমা, মা যখন সমস্যা আসে তখন কারোর কাছ থেকে কোনো সাহায্য নিতে লজ্জা করতে নেই রে। এই সময় যেই সাহায্য করবে সে সাহায্য নিতে হয়, সে যেই হোক না কেন। আর জ্যোতি তো আমাদের নিজের। যখন নিজেদের বিপদ সামনে আসে তখন সব জেদ সব রাগ একপাশে রাখতে হয়। প্রয়োজন এই সময় আমাদের, প্রয়োজনটা তোর স্বামীর জীবনের ব্যাপার। এই সময় ওইসব কথা ভাবিস না সুষমা। ও আমায় কখনো সাহায্য করবে না মা, জানি আমি। আরে তুই চিন্তা করছিস কেন মা? আমরা তো আছি, নিশ্চয়ই কিছু না কিছু করব। একদম চিন্তা করিস না, আমরা তোর পাশে আছি। তুই শুধু ভেঙে পড়িস না। তুই ব্রজর খেয়াল রাখ, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, মা যখন সমস্যা আসে তখন কারোর কাছ থেকে কোনো সাহায্য নিতে লজ্জা করতে নেই রে। যখন নিজেদের বিপদ সামনে আসে তখন সব জেদ সব রাগ একপাশে রাখতে হয়। দিদি, একমাত্র তুমিই আমায় বাঁচাতে পারবে। তুমি তো জানো, বলো, যে কোনো প্রবলেম হলে আমি তোমার কাছেই দৌড়ে চলে আসি। তুমি কিছু করো না। সুষমা, তুই কেন চিন্তা করছিস? তোর দিদি আছে তো, আমি সব সামলে নেব। তুই শুধু নিজের খেয়াল রাখ। আনন্দ করার বয়সটাতে কত দুশ্চিন্তা মাথায় নিয়ে রয়েছে। এত অল্প বয়সেও যদিও বিধবা হয়ে যায়। বৌদি, বৌদি জল রেখে দাও এখানে। চা খাবে বৌদি? না, এখন খাবো না। একটু চা খেলে তোমার মনে সব চিন্তা দূর হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি আনছি। বাড়ির অবস্থা তো তুই জানিস জ্যোতি, মা আমাদের যে কিছু করার ক্ষমতা নেই। আর তো তুই আছিস যে সুষমার সাহায্য করতে পারিস। চা এখন চাই না।
আমি আমার শেষ সময় এসে গেছে সুষমা। আর বোধহয় 3-4 দিনই বোধহয় বাঁচবো। আর সহ্য করতে পারছি না এই কষ্ট। এবার তো শুধু মরলেই বাঁচি। এইরকম দুঃসময় যেই সাহায্য করবে সেটা নিয়ে নিতে হয়। আরে কি হলো? কার মেসেজ? হ্যাঁ, মিস্টার রয় পার্টিতে যেতে বলছে আমায়। কি? ওই লোকটা? রিপ্লাই করো, ওকে রিপ্লাই করো। এরপরে যদি ও মেসেজ করে তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। মা, যখন বিপদ আসে তখন যে কারোর থেকে সাহায্য নেওয়াতে কোনো অসুবিধে নেই। দিদি, দিদি, আপনার শরীর ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনি একটু তাড়াতাড়ি চলুন। এখানে দাঁড়ান। দীপু, এই নে, আর এক্ষুনি গিয়ে দিয়াই ওকে। ঠিক আছে দিদি। আর শোন, ওকে বলিস না যে আমি দিয়েছি, বলিস তুই কোনোভাবে অ্যারেঞ্জ করেছিস। ঠিক আছে। আচ্ছা শোন, এই অটোটা করেই চলে যা। হ্যাঁ ঠিক আছে। যা তাড়াতাড়ি যান। বাহ জানে মান, আমি তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম। এসো। রামান, রামান, ম্যাডামের জন্য একটা গ্লাস নিয়ে এসো তাড়াতাড়ি। হ্যাঁ বলো সোনা, কি খাবে? কিছু না। আজ আমি তোমার মুখ থেকে না শব্দটা কোনোভাবেই শুনতে চাই না, বোঝা গেল? আন্ডারস্ট্যান্ড? হ্যাঁ রামান, ম্যাডামের জন্য একটা হার্ড ড্রিঙ্ক বানাও।
তো? তুমি নিজে স্বেচ্ছা এখানে এসেছো, তাহলে এই নাকামো কেন করছো? দেখো, এরকম মুখ কিন্তু আমি দেখতে ভালোবাসি না। বোঝা গেল কথাটা? দেখুন, সিমটমগুলো দেখে বোধহয় ওনার খুব কঠিন একটা অসুখ হয়েছে মনে হচ্ছে। এই অসুখটা ভীষণই ভয়ঙ্কর। চিকিৎসার যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা করতে হবে। কিন্তু তাতে কত খরচ হবে? তাও ধরুন 30-40 হাজার টাকা মতো তো লাগবেই। না না স্যার, আমি আপনাকে অভিযোগের কোনো সুযোগই দেব না। গুড গার্ল, দ্যাটস লাইক এ গুড গার্ল। এখন আবার কে এলো ডিস্টার্ব করতে? শান্তিতে একটু খেতেও দেবে না। আচ্ছা, সুষমা ফিরে আসেনি তো? তাড়াতাড়ি লুকিয়ে ফেল বাবা, নইলে সমস্ত প্ল্যান ভেস্তে যাবে। আরে সন্দীপ, তুমি এসো না, ভেতরে এসো। এক মিনিট। দেখে খুব উইক মনে হচ্ছে তোমাকে। আরে তুমি বসো না। আরে কিছু তুমি মনে করো না, আসলে ঘরটাও অগোছালো রয়েছে। হ্যাঁ, কিরকম অদ্ভুত গন্ধও পাচ্ছি। হ্যাঁ, ওই ওষুধেরই গন্ধ। আমার তো অভ্যেস হয়ে গেছে। তুমি এক্ষুনি এসেছো তো, তাই তোমার এমন মনে হচ্ছে। কিন্তু সুষমা কোথায় গেছে? কোনো ওষুধ টষুধ আনতে গেছে নাকি? হ্যাঁ, জানি না, আমি তো ওষুধ খেয়ে ঘুমিয়েছিলাম, তাই জিজ্ঞেসও করতে পারিনি। সুষমাও না এরকম একটা সময়। আরে চিন্তা করো না, এসে পড়বে। কিন্তু তুমি বলো, হঠাৎ করে এখানে সব ঠিক আছে তো? হ্যাঁ, ওই সুষমার সাথে একটু ইম্পর্টেন্ট কথা ছিল। আমায় বলে দাও, আমি ওকে বলে দেব। আসলে ব্যাপারটা হচ্ছে যে তোমার শরীর খারাপের ব্যাপারে আমরা জানতে পেরেছিলাম। আর সুষমা এটাও বলেছিল যে তোমার কিছু টেস্ট করানোর জন্য ওর বেশ কিছু টাকার প্রয়োজন। আমরা টাকার ব্যবস্থা করে ফেলেছি, তাই জাস্ট সেটাই দিতে এলাম। এই যে সন্দীপে তো অনেকগুলো টাকা। তাতে কি, প্রয়োজনটাও তো অনেক বড়। আর তারপর সুষমা আমাদের বলল যে ওই 50,000 টাকা মতো দরকার। দেখে নাও, সবটাই আছে। কিন্তু তোমরাই বা এসব কোত্থেকে? না সন্দীপ, আমি ভালো করেই জানি তোমাদের এখন কি অবস্থা। বাড়িতে রোজগার করারও কেউ নেই। জানি না কি বিক্রি করেছো, কিভাবে নিয়ে এসেছো। সন্দীপ, না না, এই টাকা আমি নিতে পারবো। দেখো, আমি এই টাকাটা ফেরত নিতে পারবো না। আর তুমি চিন্তা করো না, এই টাকাগুলো তো এমনিতেও দেখো, এদিকে টাকা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। প্লিজ তুমি এই টাকাগুলো রাখো। হ্যাঁ হ্যাঁ বাবা, আমি জানি তুই আর ওই ল্যাংড়া বুড়োটাকে বিক্রি করলেও না, তবুও এত টাকা জোগাড় করতে পারবি না। এই টাকা তো আমার এক্স গার্লফ্রেন্ড দিয়েছে। লং টার্ম ইনভেস্টমেন্টটা অবশেষে কাজ দিল। তুমি এত কি ভাবছো? বাড়ির সবাই তোমার জন্য খুব চিন্তা করছে। তুমি শুধু এই টাকাগুলো রাখো আর যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসা শুরু করো। ভাবছিলাম যে ওই দিন আমি তোমার সাথে কি ব্যবহার করেছি, আর আজ তুমি আমার সামনে দেবতা রূপে এসেছো।
সন্দীপ, আমার এই অবস্থা না হলে। আরে প্রয়োজন কিসের? দরকারের সময় নিজের লোকরাই পাশে থাকে। ঠিক আছে, এই ঋণ অবশ্যই শোধ করব। আরে এখানে কোথায় রাখছো? অনেক টাকা আছে এর মধ্যে, আমি বরং আলমারিতে রাখছি। আরে না না, ওখানে নয়। ঠিক আছে তো? না না, কিছু নয়, আমি ঠিক আছি। না তুমি, আমি শুধু বলছিলাম যে ওই আলমারিটার লক ঠিক নেই, কখনো কখনো খোলে না। তুমি একটা কাজ করো, ওটাকে এই ড্রয়ারে রেখে দাও। তুমি কিছু খাবার খেয়েছো নাকি আমি কিছু বানিয়ে দেবো? না না, কোনো দরকার নেই, আমি একটু আগে খিচুড়ি খেয়েছি, আমি ঠিক আছি। এই বসে আছে কেন? যাচ্ছে না কেন? সুষমা কতক্ষণে ফিরবে? আমি এটা কি করে বলতে পারি? হয়তো ওর বন্ধুর বাড়িতে গেছে, তাই দেরিও হতে পারে। ওকে, আমি ওর জন্য ওয়েট করছি। এমনিতেও আমি তোমাকে একা তো রেখে যেতে পারি না। এ তো দেখছি জোঁকের মতো বসে রইল। এদিকে আমার গলা শুকিয়ে যাচ্ছে, বাড়িতে বোতল আছে, তাও আমি খেতে পারছি না। আরে আসলে আমি একটু আগে ওষুধ খেয়েছি, তাই খুব ঘুম পাচ্ছে। আমি ঘুমোতেই যাচ্ছিলাম আর তুমি চলে এলে। যদি তোমার কোনো ডিস্টার্ব হয় তাহলে আমি চলে যাচ্ছি। না না, সেরকম কোনো ব্যাপার নয়, তুমি থাকতে চাইলে। ব্যাস, আমি এখন চাই। আসি। হ্যাঁ হ্যাঁ, যদি তোমার কোনো প্রয়োজন পড়ে তাহলে আমায় বাড়িতে ফোন করো একটা। ঠিক আছে? ঠিক আছে, সাবধানে থেকো। থ্যাংক ইউ। চলো। আজ উৎসবের দিন ভাই, ডাবল পেগ বানা, ডাবল পেগ। এক বোন 50,000 পাঠিয়ে দিয়েছে আর এক বোন 50,000 ইনকাম করতে গেছে। তুই তো আজ লাখপতি হয়ে গেলি ব্রজ। নট ব্যাড। চিয়ার্স। চিয়ার্স জ্যোতি এন্ড সুষমা। আরে খেয়ে নাও সোনামণি, খেয়ে নাও। আরে খাও না, নাও নাও, খাও খাও। দেখো সোনা, আজকের রাতটা শুধু তুমি আমার। আজ তুমি আমার কোনো কথায় না বলতে পারবে না। শেষ করো, তারপর এসো আমার বুকে। সুষমাও নিশ্চয়ই টেনশনে রয়েছে, নিশ্চয়ই টাকা জোগাড় করার জন্য এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে। ওকে বলে দিতে হবে যে টাকার ব্যবস্থা আমরা করে ফেলেছি। সোনামণি, ওই কেউ হয়তো আজ তোমার আর আমার মাঝখানে কেউ আসতে পারবে না। না জানি ব্রজু এখন কি করছে, কে ফোন করেছিল কে জানে। দেখো, আমি কিন্তু এখানে তোমার এই থমথমে মুখ দেখতে বসে নেই। যদি তুমি আমাকে খুশি করতে না পারো তাহলে এই ডিল ক্যান্সেল, ক্যান্সেল, ক্যান্সেল। না 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 না, এরকম কোনো ব্যাপার নয়। তাহলে ব্যাপারটা কি? দেখো, তোমার হাতে কিন্তু বেশি সময় নেই, কিছু করে দেখাও। আগে একটু নেচে দেখাও।
শুরুটা তোমার নাচ দিয়েই হোক তাহলে। শুনেছি তুমি নাচও খুব ভালো। আরে আমাকেও একটু দেখাও তোমার নাচ। চলো শুরু করো। হ্যাঁ ঠিক আছে, প্রজেক্টটা ভালো করে দেখো। ঠিক আছে, চলো বাই। আরে জ্যোতি, হ্যাঁ আজ তাড়াতাড়ি চলে এলে? এসো একসাথে চা খাবো। হ্যালো দীপু, আরে আমি কখন থেকে তোর ফোনের অপেক্ষায় ছিলাম। কি হলো, দিয়ে দিয়েছিস তো টাকাটা? হ্যাঁ দিদি, আমি টাকাগুলো দিয়ে দিয়েছি। কি বললো সুষমা? আসলে সুষমা ওখানে ছিল না, ব্রজবাবু ছিল, আমি ওকেই টাকা দিয়ে দিয়েছি। বাড়িতে ছিল না? তাহলে কোথায় গেছে ও? অ্যাটলিস্ট ওকে ফোন করে বলবি তো যে টাকার ব্যবস্থা করে দিয়েছি আমি। খুব চিন্তায় আছে নিশ্চয়ই ও। হ্যাঁ দিদি, ওখানে পৌঁছানোর পর তো আমি ওকে ফোন করিনি, কারণ ব্রজের অবস্থা খুব খারাপ ছিল। কিন্তু হ্যাঁ, ওখান থেকে বেরোনোর পর আমি সুষমাকে ফোন করেছিলাম, কিন্তু দুবার রিং হওয়ার পরেও ফোনটা কেটে দিল। আমি অনেকবার ফোন করেছিলাম, কিন্তু ফোন সুইচ অফ বলল। কিছু কিছু বলতে পারলো না যে ও কোথায় গেছে? না, ব্রজ তো কিছু বলতে পারলো না কোথায় গেছে। কিন্তু দিদি তুই চিন্তা করিস না, হতে পারে ওর ফোনের ব্যাটারি শেষ হয়ে গেছে। যখন ও বাড়িতে পৌঁছাবে তখন ও জানতে তো পেরেই যাবে যে টাকা পেয়ে গেছে। তুই চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। বাড়িতে ও অসুস্থ, আর ওকে এইভাবে ছেড়ে দিয়ে ও কোথায় চলে গেল? কিছু বললি তুই? না না, কিছু না। ঠিক আছে, চল আমি এখন রাখছি, বাই। আরে জ্যোতি, কি হলো মা? এসো, চা খাবো তো, এসো। আমার সামনে বসেও তো কথা বলতে পারতে জ্যোতি, নাকি আমার সামনে সেটা বলা যাবে না? না না ছোট মা, সেরকম কোনো ব্যাপার না। আসলে আমি আমার ভাই দীপুর সঙ্গে কথা বলছিলাম। আচ্ছা, থ্যাংক ইউ। আরে এসব কি বলছো তুমি? সত্যি বলছি, যদি মিথ্যে বলি চোখ খারাপ হয়ে যাবে তাহলে। আমি নিজের চোখে দেখলাম যে নতুন বৌদি নিজের গয়না ব্যাগে ভরে সোনার দোকানে নিয়ে গেছে। গয়না দিল আর টাকা নিল, এতগুলো টাকা। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।